একদা কালিন্দী নামের এক গ্রামে একজন মুচি নাম তার গোপাল বাস করত, যে ছিল অবিবাহিত। সে সারা দিন গ্রামবাসীদের জুতো সেলাই করে জীবিকা নির্বাহ করত। তার আয় ছিল এতই সামান্য যে তা দিয়ে সে কোনো মতে নিজের পেট ভরাতে পারত। তাই সে কখনোই নিজের বিয়ের কথা ভাবেনি। একদিন তার খিচুড়ি খাওয়ার ইচ্ছা জাগল। অনেকদিন ধরে সে খিচুড়ি খায়নি। তাই সে বাজার থেকে কিছু চাল আর মুগ ডাল কিনে আনলো এবং বড় উৎসাহে খিচুড়ি রান্না করল। খিচুড়ি তৈরি হয়ে গেলে সে তা একটি বড় থালায় ঢেলে রাখল যাতে ঠান্ডা হয়। তারপর সে ভাবল, যতক্ষণ খিচুড়ি ঠান্ডা হচ্ছে ততক্ষণে সেই গ্রামবাসীদের সেলাই করা জুতো ফেরত দিয়ে আসে। এই ভেবে সে খিচুড়িটি সেখানেই রেখে জুতো ফেরত দেওয়ার জন্য বেরিয়ে গেল। কাকতালীয়ভাবে একটি শেয়াল নাম তার কানাই জঙ্গল থেকে ঘুরতে ঘুরতে কালিন্দী গ্রামে এসে পড়ল। সে গোপালের বাড়ি খালি দেখে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকে সে দেখল একটি বড় থালায় তাজা খিচুড়ি রাখা আছে। কানাই তখন ক্ষুধার্ত ছিল, তাই সে আর কিছু না ভেবে তাড়াতাড়ি খিচুড়ি খেতে শুরু করল। সে পুরো খিচুড়িটা শেষ করার আগেই দুর্ভাগ্যবশত গোপাল ফিরে এলো। গোপালও খিচুড়ি খাওয়ার জন্য উৎসুক ছিল এবং তাড়াহুড়ো করে জুতো ফেরত দিয়ে বাড়ি ফিরে এসেছিল। কিন্তু বাড়ি ফিরে যখন দেখল কানাই মজা করে খিচুড়ি খাচ্ছে, তখন সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল এবং কানাইকে দড়ি দিয়ে বেঁধে ফেলল। তারপর গোপাল একটি মোটা লাঠি হাতে নিয়ে কানাইকে প্রচণ্ড মারতে শুরু করল। মাঝে মাঝে সে থামত, তারপর আবার লাঠি নিয়ে কানাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ত। ক্লান্ত হলে সে তার কাজে ফিরে যেত। কানাই মনে মনে ভাবতে লাগল, যদি এভাবে মারতে থাকে তবে আমার বেঁচে থাকা অসম্ভব। কানাই মার খেতে খেতে পালানোর উপায় ভাবতে লাগল, কিন্তু বাধা থাকায় পালাতে পারছিল না। তাই মার খেয়ে চুপ করে থাকত। কোনো রকমে রাত কাটল। সকালে যখন গোপাল তার কাজে বেরিয়ে গেল, কানাই ভাবল এখনই কিছু করার সময়। সে কিছুক্ষণ ভেবে একটি কৌশল বের করল। সে চারপাশে ঘুরে নিজেকে দড়িতে আরও জড়িয়ে ফেলল এবং এমনভাবে চিৎকার করতে লাগল যেন তার সঙ্গীদের ডাকছে। জঙ্গল ছিল খুব কাছে, তাই অন্য শেয়ালরা তার চিৎকার শুনে জোরে জোরে চিৎকার করতে লাগল। তাদের মধ্যে একটি শেয়াল নাম তার মধু ছিল কানাইয়ের বন্ধু। সে কানাইয়ের কণ্ঠস্বর শুনে জানতে চাইল তার বন্ধু কোথায়। সে আরও জোরে চিৎকার করল এবং বুঝতে পারল কানাই কালিন্দী গ্রামে আছে। সে গ্রামের দিকে এগিয়ে গেল এবং খুঁজতে খুঁজতে গোপালের বাড়ির কাছে পৌঁছে গেল। কান পেতে শুনে সে বুঝল কানাইয়ের কণ্ঠস্বর গোপালের বাড়ি থেকে আসছে। সে ভেতরে উকি দিয়ে দেখল কানাই দড়িতে বাঁধা। কাছে গিয়ে সে জিজ্ঞাসা করল, বন্ধু, তুমি এখানে কি করছো? কিভাবে এখানে এলে? কানাইয়ের এত মার খাওয়ার কারণে সারা শরীর ফুলে গিয়েছিল, যার ফলে সে দেখতে মোটা তাজা লাগছিল। মধুকে দেখে সে তার ব্যথা লুকিয়ে হেসে বলল, আমি তো আরামে আছি বন্ধু, তুমি জঙ্গলে ঘুরে বেড়াও আর আমি এখানে মজা করছি। মধু তাকে দেখে সত্যি মোটা তাজা মনে করল এবং জিজ্ঞাসা করল, তবুও বলো, তুমি এই সাফল্য কিভাবে পেলে? কানাই চতুরতার সঙ্গে বলল, আমি তোমাকে এই রহস্য বলতে রাজি আছি, তবে একটা শর্তে। মধু বলল, কি শর্ত? তাড়াতাড়ি বলো। কানাই বলল, শর্ত হলো তুমি কাউকে এই কথা বলবে না। মধু বলল, না, কখনোই না, তুমি আমার কাছে কথা নিতে পারো। তখন কানাই বলল, আসল কথা হলো আমাকে একজন অত্যন্ত দয়ালু ও সৎ মানুষ ধরেছে। সে আমার খুব যত্ন নেয়। দেখছো না কিভাবে আমাকে দড়িতে বেঁধে রেখেছে যাতে আমি পালিয়ে না যাই? তারপর সে দড়ির দিকে ইশারা করে বলল, দেখ আমি কতটা মোটা তাজা হয়ে গেছি। সে আমাকে প্রতিদিন হালুয়া পুরি খাওয়ায়। মধু তার কথা শুনে মনে মনে ভাবল, যদি আমি এই সুযোগ পেতাম। হালুয়া পুরির নাম শুনে তার মুখে জল এসে গেল। কানাই দেখল মধু তার ফাঁদে পড়ে গেছে। তাই সে গোপনে বলল, তুমি আমার বন্ধু, আমি তোমার জন্য এটা করতে পারি। তুমি আমার দড়ি খুলে দাও, আমি তোমাকে আমার জায়গায় বেঁধে দিচ্ছি। এভাবে তুমিও 2-3 দিনের মধ্যে আমার মতো মোটা তাজা হয়ে যাবে আর খুব আরাম করবে। মধু ততক্ষণে বোকা বনে গিয়েছিল, তাই খুশি হয়ে বলল, হ্যাঁ বন্ধু, ভালো কথা। তোমার দয়ায় আমিও 2-4 দিন হালুয়া পুরি খাবো। লও, আমি তোমার দড়ি খুলে দিচ্ছি, তুমি আমাকে তোমার জায়গায় বেঁধে দাও। এরপর সে কানাইয়ের দড়ি খুলে দিল। কানাই নিজেকে মুক্ত করে মধুকে সেখানে বেঁধে রেখে সেখান থেকে পালিয়ে গেল। যখন গোপাল কাছ থেকে ফিরল, সে কাছেই পড়ে থাকা লাঠিটি তুলে নিয়ে মধুর ওপর ঝাঁপিয়ে পড়ল। তাকে কি জানা যে এটা কানাই না মধু?
সে তার রাগ মেটাতে মধুর ওপর এমন লাঠির ঘা বর্ষণ করল যে মধু চিৎকার করতে লাগল। সে খুব ভয় পেল। এটা কেমন হালুয়া পুরি যে আমি পাচ্ছি। কিছুক্ষণ সে চুপচাপ মার খেতে লাগল, কিন্তু যখন দেখল গোপাল কোনোভাবেই থামছে না, তখন সে বলল, তুমি আমাকে এভাবে কেন মারছ? আমি তোমার কি ক্ষতি করেছি? গোপাল যখন দেখল মধু মানুষের মতো কথা বলছে, তখন সে খুব অবাক হলো এবং ভাবল, এর আগে তো এটা কথা বলেনি, নিশ্চয়ই এটা আমাকে আগে বোকা বানিয়েছিল, তাই কোনো কথা বলেনি। এখন হয়তো বেশি মার খেয়ে কথা বলতে শুরু করেছে। গোপাল আরও কয়েকটা লাঠি ঘা মেরে বলল, যতক্ষণ না আমি আমার খিচুড়ির প্রতিশোধ পুরোপুরি নিয়ে ফেলছি ততক্ষণ তোমাকে এইভাবে মারব। বলো, তুমি আমার খিচুড়ি কেন খেলে? বেচারা মধু তখন বুঝল যে কানাই গোপালের খিচুড়ি খেয়েছিল আর তাই তাকে বেঁধে রেখেছিল। সে গোপালকে বলল, আমি তোমার কোনো খিচুড়ি খাইনি। তারপর সে বলল, যখন আমি এখানে এসেছিলাম তখন এখানে একটা শেয়াল দড়িতে বাঁধা ছিল। সে আমাকে বলল, যদি তুমি আমার জায়গায় বাঁধা হও তবে প্রতিদিন হালুয়া পুরি খেতে পাবে। তাই আমি তাকে খুলে দিয়েছি আর সে আমাকে তার জায়গায় বেঁধে চলে গেছে। এখন তুমি এসে আমাকে মারতে শুরু করেছ। মধুর কথা শুনে গোপাল বলল, আমি তোমার সব ছলচাতুরি জানি। এই বলে সে আরও কয়েকটা লাঠির ঘা মধুর পিঠে মারল। মধু আরও ভয় পেয়ে ভাবল, এ তো আমাকে মেরেই ফেলবে। তাই সে গোপালের কাছে মিনতি করে বলল, যদি তুমি আমাকে মুক্ত করে দাও আমি তোমার বিয়ে রাজার মেয়ের সঙ্গে করিয়ে দেব। মধুর কথা শুনে গোপালের মুখ হাঁ হয়ে গেল। রাজার মেয়ের সঙ্গে আমার বিয়ে? সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি বলছো তুমি? আমি একজন গরিব মুচি আর রাজার মেয়ে। তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? মধু বলল, না, আমি সত্যি তোমার বিয়ে রাজার মেয়ের সঙ্গে করিয়ে দেব। গোপাল অবাক হয়ে বলল, সত্যি? কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। মধু বলল, আমি তোমাকে কথা দিয়ে বলছি, আমি আমার কথা রাখব। মধুর এই আশ্বাসের পর গোপাল তাকে মুক্ত করে দিল। মুক্ত হয়ে মধু গোপালকে বলল, তুমি বাড়িতে থেকে আমার জন্য অপেক্ষা করো, আমি খুব শিগগিরই তোমার জন্য সুখবর নিয়ে আসব। এই বলে মধু সেখান থেকে চলে গেল। মধু সেখান থেকে ফিরে নীলিমা নদীর তীরে এসে আবার শেয়ালের রূপ ধরল এবং নদী পার হয়ে কালিন্দী গ্রামে ফিরে গেল। গ্রামে পৌঁছে সে সোজা গোপালের বাড়িতে গেল। গোপাল তার অপেক্ষায় ছিল। তাকে দেখে খুশি হয়ে বলল, কি সুখবর আনলে? মধু শান্তভাবে বলল, তোমার বিয়ের কথা পাকা হয়ে গেছে, অমুক তারিখে তোমার বিয়ে। এই কথা শুনে গোপাল ভয় পেয়ে বলল, কিন্তু আমার কাছে তো একটা ভাঙা পয়সাও নেই। মধু বলল, তুমি চিন্তা করো না। এই বলে মধু গোপালকে হতভম্ব রেখে চলে গেল। আসল কথা হলো, গোপালের তখনও বিশ্বাস হচ্ছিল না যে তার বিয়ে রাজা সুরেন্দ্রের মেয়ের সঙ্গে হতে চলেছে। এটা ছিল অসম্ভব কথা, কিন্তু নির্ধারিত তারিখে মধু সকাল সকাল তার কাছে পৌঁছে গেল। গোপাল আরও অবাক হলো। মধু তাকে বলল, তাড়াতাড়ি করো, আমার সঙ্গে চলো, আজ তোমার রাজা সুরেন্দ্রের মেয়ের সঙ্গে বিয়ে। গোপালের কাছে আর কি সাজ সরঞ্জাম ছিল, সে চুপচাপ মধুর পিছু পিছু চলল। মধু তাকে নিয়ে কালিন্দী গ্রাম থেকে বেরিয়ে নীলিমা নদীর তীরে পৌঁছল। সেই সময় নদীর তীরে একজন ধোবা, নাম তার রামু, কাপড় ধোয়ার জন্য এসেছিল। মধু তাকে একটি সোনার মোহর দিয়ে বলল, তোমার কাছে যত কাপড় আছে তা গাছপালা আর ঝোপের উপর ছড়িয়ে দাও। রামু মুফত সোনার মোহর পেয়ে আর কি চায়, সে তার কাপড়গুলো গাছ আর ঝোপের উপর ছড়িয়ে দিল। মধু যখন দেখল কাপড় ছড়ানো হয়ে গেছে, তখন সে একজন তুলো বিক্রেতা, নাম তার শ্যামল, এর কাছে গিয়ে তাকে একটি সোনার মোহর দিয়ে বলল, ধুনা তুলোর কিছু বোঝা নীলিমা নদীর তীরে পৌঁছে দাও। শ্যামল তুলোর বোঝা নদীর তীরে পৌঁছে দিল। সব কিছু প্রস্তুত হলে মধু গোপালকে বলল, আমি যা বলি তুমি তাই করবে। গোপাল বলল, হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। মধু তাকে বোঝালো, আমি নীলিমা নদীর ওপারে যাচ্ছি, তুমি আমাকে দেখতে থাকো। যখন দেখবে আমি রাজা সুরেন্দ্রের প্রাসাদে ঢুকছি, তখন রামুকে বলবে তার সব কাপড় গাছ আর ঝোপ থেকে তুলে নিতে। তারপর তুলোর বোঝা থেকে অল্প অল্প করে তুলো নদীতে ফেলতে শুরু করবে, বাকিটা আমি সামলে নেব। মধু এই নির্দেশ দিয়ে নীলিমা নদীতে সাঁতরে ওপারে চলে গেল। ওপারে পৌঁছে সে আবার দূতের রূপ ধরল
এবং রাজা সুরেন্দ্রের প্রাসাদের দিকে রওনা হলো। অন্যদিকে রাজা সুরেন্দ্র তার মেয়ে মাধুরীর বিয়ের জন্য পুরোদমে প্রস্তুতি নিয়ে শাহী বরযাত্রীর অপেক্ষায় ছিলেন। তিনি প্রাসাদের ছাদে উঠে দেখলেন রামু যে কাপড়গুলো গাছ আর ঝোপে ছড়িয়েছিল তা দেখে তিনি ভাবলেন যেন বরযাত্রী নীলিমা নদীর ওপারে শিবির ফেলেছে এবং শিগগিরই এখানে পৌঁছবে। তিনি এই অপেক্ষায় ছিলেন। মধু দূতের রূপে প্রাসাদে পৌঁছতেই গোপাল মধুর নির্দেশ অনুযায়ী রামুকে বলল তার সব কাপড় তাড়াতাড়ি গাছ আর ঝোপ থেকে তুলে নিতে। তারপর সে তুলোর বোঝা থেকে বড় বড় তুলোর গাঁট নীলিমা নদীতে ফেলতে শুরু করল। নদীতে তুলোর গাঁটগুলো ভাসতে ভাসতে দূর থেকে এমন দেখাচ্ছিল যেন বড় বড় নৌকা ডুবছে আর ভাসছে। মধু প্রাসাদে পৌঁছতেই কান্নাকাটি শুরু করল। তাকে এভাবে কাঁদতে দেখে রাজা সুরেন্দ্র খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? রাজকন্যা মাধুরীর বরযাত্রী কোথায়? মধু বলল, রাজা সালামত, খুব খারাপ ঘটনা ঘটেছে। আমাদের রাজা বরযাত্রী নিয়ে নীলিমা নদী পার হচ্ছিলেন, তখন ভয়ানক ঝড় এসে গেল। সমস্ত সাজ সরঞ্জাম, আমি রোজির আত্মীয় স্বজন, সেনারা নৌকাসহ ডুবে গেছে। রাজা সুরেন্দ্র উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, আমাদের হবু জামাই কোথায়? তিনিও কি ডুবে গেছেন? মধু বলল, রাজা সালামত, ভাগ্যক্রমে আমি আর রাজা বেঁচে গেছি, তবে তিনি শুধু শরীরের কাপড় নিয়ে বেঁচেছেন। তার পোশাকও ছিন্ন ভিন্ন হয়ে গেছে। একজন গরিবের কাছ থেকে কাপড় নিয়ে তাকে পরানো হয়েছে। রাজা সুরেন্দ্র জিজ্ঞাসা করলেন, তিনি এখন কোথায়? মধু বলল, হুজুর, তিনি এখন নীলিমা নদীর ওপারে একা বসে আছেন। এই শুনে রাজা সুরেন্দ্র তার মন্ত্রী ও সেনাদের নির্দেশ দিলেন, তাড়াতাড়ি যাও এবং পূর্ণ সম্মানের সঙ্গে আমাদের হবু জামাইকে প্রাসাদে নিয়ে এসো। নির্দেশ পাওয়া মাত্রই সেনারা গোপালকে নিয়ে প্রাসাদে পৌঁছে গেল। ততক্ষণে রামু তার সব কাপড় গুটিয়ে নিয়ে চলে গিয়েছিল এবং তুলোর গাঁটগুলো নীলিমা নদীতে ডুবে গিয়েছিল। শুধু গোপাল হতভম্ব হয়ে নদীর তীরে বসে সব দেখছিল। তারপর গোপালকে নৌকায় করে নীলিমা নদী পার করিয়ে রাজা সুরেন্দ্রের প্রাসাদে পৌঁছে দেওয়া হলো। রাজা সুরেন্দ্র যখন তার হবু জামাইকে জীবিত দেখলেন তখন খুব খুশি হলেন এবং রাজকন্যা মাধুরীর সঙ্গে গোপালের বিয়ে বড় ধুমধামে সম্পন্ন হল। বিয়ের পর মধু রাজা সুরেন্দ্রকে বলল, আলাম্পনা, যদি অনুমতি দেন তবে একটি কথা বলি। রাজা বললেন, নিশ্চয়ই বলো, আমার অনুমতি আছে। মধু শিষ্টাচারের সঙ্গে বলল, আলাম্পনা, আপনার জামাইয়ের সব কিছু লুট হয়ে গেছে। তার বাবা মা, আত্মীয় স্বজন, আমি রোজির সবাই ডুবে গেছে। এখন তিনি একেবারে একা। পিছনে খবর নেই, হয়তো তার প্রাসাদেও কেউ দখল করে নিয়েছে, কারণ বরযাত্রীর ধ্বংসের খবর পিছনে পৌঁছে গেছে। তাই তার ফিরে যাওয়া বৃথা, তাকে এখানেই থাকতে বাধ্য করা উচিত। কাকতালীয়ভাবে রাজা সুরেন্দ্র ইতিমধ্যেই এমনটাই ভাবছিলেন। তার একমাত্র কন্যা মাধুরী ছিল এবং তিনি তাকে খুব ভালোবাসতেন। মধুর কথা তার খুব পছন্দ হলো। তিনি ভাবলেন, এভাবে তার মেয়ে তার চোখের সামনে থাকবে এবং রাজ্য পরিচালনায় তাকে সাহায্য করার একজনও পাওয়া যাবে। তিনি মধুকে বললেন, আমাদের জামাই কি এই কথা মানবে? মধু তৎক্ষণাৎ বলল, হুজুর, এটা আমার উপর ছেড়ে দিন, আমি তাকে রাজি করিয়ে নেব। রাজা খুশি হলেন যে তার মেয়ে তার চোখের সামনে থাকবে। তাই গোপালকে সেখানে একটি প্রাসাদ দেওয়া হলো। গোপাল শাহী সম্মানের সঙ্গে সেখানে বসবাস শুরু করল। কয়েকদিন মধু ও দূতের রূপে তাদের সঙ্গে ছিল। তারপর একদিন গোপালকে বলল, দেখো, আমি তোমার সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করেছি। এখন আমাকে অনুমতি দাও যাতে আমি আমার বন্ধুদের কাছে ফিরে যেতে পারি। গোপাল তাকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু মধু রাজি হলো না। সে বিদায় নিয়ে তার আসল রূপে ফিরে গিয়ে বন্ধুদের সঙ্গে মিলিত হল। প্রিয় বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।